নিউমোরিং টার্মিনাল নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এই সরকারের আমলে হচ্ছে না, জানালেন নৌ উপদেষ্টা। রাজধানীর 7টি স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম বক্তব্য ইসিবি চত্বরে নিজ নির্বাচনী এলাকায়। 12ই ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদকে লাল কার্ড দেখাবে, মন্তব্য জামায়াতের আমিরের। জয়ী হলে নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ মন্ত্রী। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ে আশাবাদী। নির্বাচন উপলক্ষে সারা দেশে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, জেলায় উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালট ও সরঞ্জাম। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আর শুরুতেই জানাবো আসন্ন সংসদ নির্বাচনের খবর নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মাঠে বাংলাদেশ। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে 496 ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বিশেষ করে সদর ও রায়পুর আসনে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে শঙ্কা দেখা দিয়েছে ভোটারদের মধ্যে। নদী ও কৃষি সমৃদ্ধ জনপদ লক্ষ্মীপুর। 4টি সংসদীয় আসনে 29 প্রার্থীর লড়াই। তবে ভোটের আমেজ ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে বড় হয়ে দেখা দিয়েছে ঝুঁকি আর নিরাপত্তার প্রশ্ন। জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে 496 কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সদর 3 আসনে 90 এবং রায়পুর 2 আসনে 95টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ তালিকায়। বাদ যায়নি রামগঞ্জ, রামগতি, কমলনগর আসনও। বিএনপি জামাতের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা সহ তুলেছেন নানা অভিযোগ। জামাতে ইসলামী যে জালিয়াতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে, স্বাভাবিক কারণেই আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু শঙ্কার সৃষ্টি করেছে। দায়িত্বশীল ব্যক্তি যদি এই জাতীয় কথা কোনো ডকুমেন্টস ছাড়া বলেন, তাহলে কিন্তু এটা খুনিদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আসলে প্রকৃতভাবে আড়াল করার শামিল। বড় দলগুলোর এমন কাদা ছোড়াছুড়িতে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। কেন্দ্রে যাওয়া নিয়ে সংশয় আছে। যদি সেভাবে নিরাপত্তা দেওয়া হয় তাহলে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ ভোট কেন্দ্রে যাবে, আর যদি নিশ্চয়তা না পায় মানুষ ডর ভয়ে ভোট কেন্দ্রে যাবে না। ভোটারদের ভয় কাটাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কথা বলছে প্রশাসন। বসানো হচ্ছে বিশেষ নজরদারি ক্যামেরা। নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী তার কি কাজ হবে সবগুলো আমরা হাতে কলমে তার ট্রেনিং দিয়েছে। বডি ক্যামেরা ট্রেনিং দিয়েছে, আমরা বডি ক্যামেরা পেয়েছি। এখন আমরা মাঠে গেলে যখন আপনার পুলিশ দেখবেন, পুলিশ সদস্যদের গায়ে কিন্তু বডি ক্যামেরা দেখবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একবার পুলিশ সেট করা থেকে শুরু করে সবাই কিন্তু অনলাইনে দেখতে পাবে আমরা কি কাজ করছি। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ও এক্সিকিউশন কমিটি রয়েছে, তারা কাজ করছে। আশা করি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সাথে যেটা করার দরকার সেটা হবে। জেলায় 4টি আসনে মোট ভোটার 16,37,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর জানাবেন আমাদের সহকর্মী সুমনা সিমি। সিমি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি যে লক্ষ্মীপুরে জমজমাট লড়াইয়ের পাশাপাশি কিন্তু অনেক অভিযোগের শঙ্কাও রয়েছে। এছাড়া অর্ধেকেরও বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আর কি তথ্য আছে আপনার কাছে? তবে আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। আপনি ঠিকই বলছেন যে অর্ধেকের বেশি কেন্দ্র এখনো ঝুঁকিপূর্ণ এবং ভোটের মাঠে আসলে প্রার্থী যতটা, তার চেয়ে বেশি শঙ্কাটা রয়েছে যে অঙ্কটা কেমন হবে লক্ষ্মীপুরে সেটা নিয়ে। কারণ 4টি আসনে আমরা দেখছি দলীয় প্রার্থী তো রয়েছে, তাছাড়া স্বতন্ত্র রয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। তার ওপর আপনি যেটি বললেন যে অর্ধেকের বেশি আসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেটি কিন্তু অনেকখানি শঙ্কার একটা বিষয় এবং সেটি নিয়েই আলোচনা এখন তুঙ্গে। আরও নিশ্চয়ই বিস্তারিত আপনাকে জানাতে পারবো। লক্ষ্মীপুরে আমরা দেখছি যে ভোটের আমেজ ছাপিয়ে যে বিষয়টি সামনে চলে এসেছে সেটি হচ্ছে শঙ্কা, কারণ নিরাপত্তা শঙ্কা। অর্ধেকের বেশি আসন যেখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তখন সবাই একটি কথাই বারবার বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে কিনা
সে প্রশ্নটি সবার মাঝে দেখা দিয়েছে। ভোটার হোক এবং সাধারণ যারা দলীয় নেতাকর্মী আছেন সবার মাঝেই কিন্তু এই সংখ্যাটা কাজ করছে। আমরা একটু আসন ভিত্তিক আলোচনায় চলে যেতে চাই। লক্ষ্মীপুর 1 আসনে আমরা যদি দেখি যে উপকূলীয় এলাকা হওয়ায় নিরাপত্তা ও কেন্দ্র নিয়ন্ত্রণ এখানে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে রামগঞ্জ নিয়ে এটি গঠিত এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে রয়েছেন 7 জন। বিএনপি থেকে যিনি আছেন মোহাম্মদ শাহাদাত হোসেন এবং মাহবুব আলম আছেন এনসিপি থেকে, অর্থাৎ এনসিপি এবং বিএনপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটি বোঝাই যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি যে লক্ষ্মীপুর 2 আসন যেটি রায়পুর নিয়ে গঠিত এবং সদরের আংশিক এই লক্ষ্মীপুর 2-এ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এখানেও রয়েছেন 7 জন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে আছেন আবুল খায়ের ভূঁইয়া এবং জামায়াত প্রার্থী রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া। হেলাল উদ্দিন আছেন স্বতন্ত্র হিসেবে, হাত পাখা নিয়ে ইসলামী আন্দোলন থেকে আছেন তিনি। এবং এখানে যেটি 95টি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে এবং বিএনপি এবং জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগে মাঠে আমরা যেটি দেখতে পাচ্ছি যে টান টান একটা উত্তেজনা কিন্তু কাজ করছে। এরপরে আমরা দেখে আসব লক্ষ্মীপুর 3 আসন সদর আংশিক যেটি চলে গেছে লক্ষ্মীপুর 2-এ, এটি সদর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে কারণ এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং তাকে ঘিরেই কিন্তু এখানে আবর্তিত হচ্ছে ভোটের যে রাজনীতি রয়েছে, স্থানীয় যে রাজনীতি সেটি তাকে নিয়েই আলোচিত হচ্ছে। হামলা ও প্রতিহিংসার অভিযোগে আলোচনায় রয়েছে এখন পর্যন্ত আসনটি এবং শহীদ উদ্দিন চৌধুরী এনি যেটি বলছিলাম এবং জামায়াত প্রার্থী রেজাউল করিমের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে সেটি বলাই হচ্ছে এবং আভাস পাওয়া যাচ্ছে। এরপরে আমরা যদি দেখে আসি লক্ষ্মীপুর 4 আসনটি যেটি রামগতি ও কমলনগর নিয়ে গঠিত এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে রয়েছেন 9 জন। বিএনপি থেকে লড়াই করছেন আশরাফুদ্দিন নিজাম এবং আশরাফুর রহমান জামায়াত থেকে আছেন এবং নীরব প্রচারণার আড়ালে এখানে যদি আমরা দেখি যে ভেতরে একটা শক্ত হিসাব নিকাশ কিন্তু এখানে চলছে এবং ভোটের দিনে কেন্দ্র ব্যবস্থাপনায় বলা হচ্ছে যে কেন্দ্রটির যে ব্যবস্থাপনা রয়েছে সেটি এখানে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই ছিল আলোচনা। এরপরে আমরা যদি দেখি যে মোটা দাগে যেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক বেশি রয়েছে, যেমনটি শুরুতেই আমরা বলছিলাম যে আমেজ ছাপিয়ে নিরাপত্তার শঙ্কা এখানে অনেক বড় হিসেবে কাজ করছে। আমরা যদি আমাদের সহকর্মী লক্ষ্মীপুরের যে সহকর্মী আব্বাস হোসেন আছেন তার সঙ্গে কথা বললে আরও খোলাসা হওয়া যাবে আসলে মাঠের বাস্তবতা কি। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আব্বাস, দেখতে পাচ্ছি আমরা আব্বাস, লক্ষ্মীপুরে ভোট ভাগাভাগির যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আলোচনায় যেটি উঠে এলো এতে শেষ পর্যন্ত কারা লাভবান হবে বলে মনে হচ্ছে? আসলে আপনি ঠিকই বলছেন। আমরা দেখেছি গত কয়েকটি নির্বাচনে যে বিএনপি এই 4টি আসন লক্ষ্মীপুর 1, লক্ষ্মীপুর 2, লক্ষ্মীপুর 3 এবং লক্ষ্মীপুর 4 এই যে 4টি আসন কিন্তু তাদের দখলে ছিল। এর মাঝে কিন্তু বিতর্কিত কিছু নির্বাচনের কারণে সেখানে বিএনপির এই কেন্দ্রগুলো এই আসনগুলো হাতছাড়া হয়ে তখন যে আওয়ামী লীগ তখন এগুলা নিয়ে নেয়। কিন্তু এবার এই বিএনপির যে 4টি আসন রয়েছে এই আসনগুলো তারা উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং তারা এই 4টি আসন তাদের যে বিএনপির যে দুর্গ হিসেবে যে পরিচিতি ছিল সেগুলো তারা উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে এখানে বসে নেই জামাতে যারা প্রার্থী রয়েছেন তারা, অর্থাৎ জামাতেও চাচ্ছে যে তারা এই নতুন ভোটার বা যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে টেনে তারা কিন্তু এই আসনগুলো তারা নেওয়ার জন্য কিন্তু খুবই চেষ্টা চালিয়েছে। কিন্তু আমি বলি লক্ষ্মীপুরের 1 রামগঞ্জ যে আসনটি রয়েছে সেখানে চাই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় ভোটার উপস্থিতি কমে যাওয়ার কোনো শঙ্কা আপনি দেখছেন কিনা? এখানে যে ভোটার যে উপস্থিতি, এখানে ভোটাররা যেটি বলছেন যে যদি নিরাপত্তা সংখ্যা যদি থাকে, যদি এখন যেভাবে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, টান টান উত্তেজনা রয়েছে, যদি এগুলো থাকে তাহলে হয়তোবা অনেকেই ভোট কেন্দ্রে যাবেন না। আর ভোট কেন্দ্রে যখন ভোটাররা যাবেন না তখন ভোটার যে উপস্থিতি সেটি কমে যাবে এমনটি ভোটাররা বলেছেন। তবে আমরা এখানে যে কেন্দ্রগুলো রয়েছে 496টি কেন্দ্র রয়েছে, এই 496টি কেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। সেই অনুপাতে তারা চক এঁকেছেন এবং সেই অনুপাতে তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, তারা জোরদার করেছেন। প্রতিটি কেন্দ্রে তারা ইতিমধ্যে ক্যামেরার ব্যবস্থা করেছেন। কিন্তু এর মাঝে কিন্তু আমরা বেশ কয়েকটি কেন্দ্র থেকে ইতিমধ্যে ক্যামেরাগুলো চুরি হয়ে গেছে। এটা নিয়ে ভোটারদের মাঝে আমরা দেখেছি এক ধরনের সংখ্যা রয়েছে, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা বলছেন
যে আদৌ কি যে 12 তারিখের যে ভোট সেটি কিন্তু সুস্থ হবে কিনা তারা আশঙ্কা রয়েছেন। তবে জেলা প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন যে কর্মকর্তারা রয়েছেন বা পুলিশ রয়েছেন তারা বলছেন যেন ভোটাররা সুস্থভাবে প্রতিটি কেন্দ্রে তারা ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা রাখবেন। আব্বাস হোসেন, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনী হালচাল নিয়ে এই ছিল আমার কাছে। এবার চলে যাচ্ছি মূল স্টুডিওতে সঞ্চারীর কাছে। বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনার জন্য দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়ে জানিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করতে তাদের আরও সময় প্রয়োজন। সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনে নির্বাচনের পরে এই নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলবে। এমন অবস্থায় যারা চট্টগ্রাম বন্দরকে অচল করতে চায় তাদের বিরুদ্ধে সরকার হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি বোঝাবার চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে। এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি, কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিক মতো না হয় এটা নিয়ে সমগ্র দেশের ইলেকশন নিয়ে কথা উঠবে। নিউ মোরিং টার্মিনালের ইজারা বিদেশিদের দেয়ার সিদ্ধান্ত বাতিল সহ 4 দাবিতে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জেটি ও বহির্নোঙরের কার্যক্রম বন্ধ, বন্দর এলাকায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বন্দর চেয়ারম্যানের দাবি, বন্দরকে অস্থিতিশীল করতে চায় বিপথগামী কর্মচারীরা। দেশের স্বার্থ রক্ষা করেই এনসিটি নিয়ে চুক্তি হবে বলেও জানান তিনি। গেল সপ্তাহে টানা 6 দিনের কর্মবিরতি, মাঝে শুক্র শনি স্থগিত থাকলেও রোববার সকাল থেকে ফের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর। এনসিটি নিয়ে চুক্তির বিরোধিতা সহ 4 দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে রোববার সকাল 8টার পর বন্দরে প্রবেশ বা বের হয়নি কোনো যানবাহন। গেটের সামনে কোনো শ্রমিককে অবস্থান করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনের কারণে জেটি ও বহির্নোঙরে আটকে আছে অর্ধশতাধিক জাহাজ, বন্ধ পণ্য খালাস ও সরবরাহ। ডিবি পরিচয়ে আন্দোলনরত 2 শ্রমিককে তুলে নেয়ার অভিযোগ নেতাদের। এই চেয়ারম্যান ফেসিস্টের কায়দায় আমাদের কর্মচারীকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ধরে এনে বন্দর ফজলুর রহমান এডিটোরিয়ামে ঢুকাচ্ছে এবং সেখানে তাদেরকে বসিয়ে রেখে সে জোর করে একটি বক্তব্য উপস্থাপনের চেষ্টা করছে। আমরা মনে করি সে বন্দরের চেয়ারম্যান, তার উচিত এই সমস্যাটাকে অ্যাড্রেস করে সমাধানের পথে যাওয়া। তা না করে সে রাজনৈতিক নেতার মতো ফেসিস্ট হাসিনার কায়দায় সে বিকল্প শক্তি তৈরি করে অথবা বিকল্প কিছু একটা তৈরি করে দেশবাসী বা সরকারকে দেখাতে চায় চট্টগ্রাম বন্দরের কর্মচারী তার সাথে আছে। এটা অত্যন্ত ফেক। শ্রমিক কর্মচারীদের সাথে বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান বলেন, বন্দর অস্থিতিশীল করার চেষ্টায় কিছু বিপদগামী কর্মচারী। জানান, দেশের স্বার্থ রক্ষা করেই ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হবে। কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন, যেটা দিয়ে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এদিকে বন্দরে অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে কয়েকটি ব্যবসায়ী সংগঠন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নির্বাচিত হলে ঢাকা সহ সারা দেশকে নিরাপদ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার নির্বাচনী প্রচারণা কর্মসূচির শুরুতে মিরপুর ইসিবি চত্বরে পথসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, রাজধানীতে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। বিকেলে নিজের আসন ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে পথসভায় কথা বলেন তারেক রহমান। ইসিবি চত্বর থেকে উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত সড়ক 60 ফুট প্রশস্ত করার আশ্বাসও দেন তিনি। আজ রাজধানীর আরও 6টি স্থানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এর মধ্যে ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লালমাঠ, ঢাকা 15 আসনে মিরপুর 10 এর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট রয়েছে। এছাড়া ঢাকা 13 আসনে শ্যামলী ক্লাব মাঠ,
ঢাকা 11 আসনে বাড্ডা সাতারকুল সানভ্যালি মাঠেও জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আধিপত্যবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয়ী হলে নাহিদ ইসলামকে গুরুত্বপূর্ণ মন্ত্রী করা হবে বলেও জানান তিনি। রোববার রাজধানীর বাড্ডায় জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। বিএনপির দুর্নীতি দমনের আশ্বাস হাস্যকর বলেও তিনি দাবি করেন। দুর্নীতিবাজরা তাদের ভাগ বাড়ানোর জন্য এখনো 4-5জন করে প্রার্থী দিয়ে আছেন। দেশব্যাপী গণসংযোগ ও প্রচারণা শেষে রোববার সকালেই ঢাকায় 11 দলীয় ঐক্যের জনসমাবেশে যোগ দেন জামায়াতের আমির। ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে সভায় যোগ দেন জোটের অন্যান্য নেতারাও। জুলাই সনদ প্রশ্নে আপোষ হবে না বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জনগণের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো নমনীয়তার সুযোগ নাই, আপোষের সুযোগ নাই। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। সারা দেশেই 11 দলীয় জোটের পক্ষে গণজোয়ারের আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। 5 আগস্টের মতোই 12 ফেব্রুয়ারিকে সফল করার আহ্বান তার। বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বিজয়ী হলে নাহিদ ইসলামকে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন জনসভায় প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। জনসভায় বলা হয়, জামায়াত নেতৃত্বাধীন জোট মিথ্যা আশ্বাস নয়, বর্তমানে যা আছে তার ভিত্তিতেই দেশ গড়তে চায়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই, কে সংস্কার চায় আর কে চায় না। যারা ফ্যাসিবাদ মুক্ত সুন্দর বাংলাদেশ দেখতে চান, তাদের সবাইকে গণভোটে হ্যাঁ সূচক রায় দেওয়ার অনুরোধ জানান তিনি। সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশ ও রাষ্ট্র যেভাবে ফ্যাসিস্ট কায়দায় চালানো হয়েছিল, গণঅভ্যুত্থানের পর তারা আজ পালিয়ে গেছে। দেশকে পুনরায় সঠিক পথে ফেরাতে সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। বিএনপি শুরু থেকেই এই সংস্কারের পক্ষে বলে উল্লেখ করেন তিনি। মহাসচিব আরও বলেন, আর মাত্র 3 দিন পরেই নির্ধারিত হবে বাংলাদেশ আগের মতো এক ব্যক্তির শাসনে চলবে নাকি নতুন ও সুন্দর পথে এগোবে। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের পরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে, নতুন লোককে নাকি পুরান লোককে করবে নতুন, তাই না? এই জন্য আপনারা আছেন যে আমাদের দেশ দিতে হবে, প্রধানমন্ত্রী যে হবে সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ হিসেবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা করেছেন গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক, দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। খুলনা 3 আসন বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিশপুর দৌলতপুর এলাকায় গণসংযোগ করেন। বলেন, নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে এগিয়ে যাবেন। অপরদিকে খুলনা 3 আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল খালিশপুর এলাকায় গণসংযোগ করেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নাটোরে প্রার্থীদের প্রচারণা ততই জমজমাট। বিএনপি, জামায়াত সহ সব দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। নির্বাচনী হালচাল নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তামিম সর্দার। তামিম, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আর প্রার্থীরা কি বলছেন? আছি পিরোজপুরের মঠবাড়ি আর পিরোজপুর ৩ আসনের মোস্তফা খেলার মাঠে। এখানে কিন্তু এনসিপি জামাত জোটের ডক্টর সালিম হামিদির একটি বড় জনসভা চলছে। এই জনসভায় ইতিমধ্যেই আমাদের এই জনসভায় যোগ দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ শহীদ ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সংগঠক ডক্টর মাহমুদ মিতু। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা কিন্তু সাতলাকলি মার্কার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন এবং আসিফ মাহমুদ শহীদ ভুঁইয়া কিন্তু কিছু সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন এবং বর্তমানে কিন্তু বক্তব্য রাখছেন যে ডক্টর মাহমুদ মিতু। আমি একটু জানিয়ে রাখি যে পিরোজপুর ৩ মঠবাড়ি আসনটি 11 দলীয় জোট প্রার্থী হচ্ছে সাতলাকলি মার্কা নিয়ে ডক্টর সালিম হামিদি আসলে নির্বাচন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মোস্তফা খেলার মাঠটি আসলে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এখানে কিন্তু আসার জন্য আসলে সকাল থেকেই এখানকার সমর্থকরা কিন্তু এই মাঠে অপেক্ষা করতেছিলেন এবং দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আসিফ মাহমুদ শহীদ ভুঁইয়া এবং ডাক্তার মাহমুদ মিতু কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এখানে পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনের 2,41,000 ভোটারদের উদ্দেশ্যে কিন্তু তারা আসলে বক্তব্য রাখবেন এবং তারা পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে ডাক্তার শামীম হামিদির প্রচারণায় তারা অংশ নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে পিরোজপুর মঠবাড়িয়া পিরোজপুর ৩ থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। পিরোজপুর থেকে শেষ মুহূর্তের প্রচারণার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তামিম সর্দার। পল্লবীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার, ঘরে ঘরে চিকিৎসা সুবিধা, বিশেষ করে মা বোনদের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে, ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যে হাসপাতালের কথা বলেছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয়, তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে আমাদের আর কি বিরাট সমস্যা রয়ে গিয়েছে। আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা, বহু বোনেরা শিক্ষিত, যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত, কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে, তাদের অনেকেরই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী 12 তারিখে ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর, ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব, আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন, সেই ফ্রিল্যান্সিং এর কাজ হোক, ডাটা প্রসেসিং হোক, এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান, ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেগুলোতে কাজ করতে পারি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয়, তাদের যে
চাকরি সংস্থান হবে বিদেশে, তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব, যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ পিতার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে। এই জলবদ্ধতা সমস্যা এই এলাকায় যেমন আছে, ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে। এবং সেই জলবদ্ধতার সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না, একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয়। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আবার শুরু করব। সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি করব এবং সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল, যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজে হাত দেব ইনশাআল্লাহ, যাতে মানুষ জলবদ্ধতা থেকে রক্ষা পেতে পারে, যাতে মানুষের চলাফেরার কষ্ট না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা যত কাজই করি না কেন, দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সবচাইতে বেশি জোর দিতে হবে। কি সেই কাজ? একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেন মা বোনেরা সহ প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে। একটি মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে, একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করা এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা বলছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা। রাজধানীর পল্লবীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আনসারের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে চট্টগ্রামে নির্বাচনকালীন প্রস্তুতি সমাবেশে এসব কথা বলেন তিনি। কুমিল্লার 11টি আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম প্রত্যেক উপজেলায় পাঠানো হচ্ছে। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 17টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। নোয়াখালীর 6টি সংসদীয় আসনের 9টি উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। এদিকে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে 1365টি ভোট কেন্দ্রের 583টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের 4টি সংসদীয় আসনে 34% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে 547টি ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলায় 47 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা সভায় কেন্দ্র দখলে নিয়ে সিল মারার চিন্তা বাদ দেওয়ার আহ্বান প্রশাসনের। প্রতিটা উপজেলায় আমরা এবং প্রতিটা জেলায় আমরা স্ট্রাইকিং ফোর্স দিয়েছি, যাতে কেউ সাড়া না দিল আমাদের পেট্রোল যেন আমাদের যারা মেম্বার যারা একটা বিপদে আছে তাদেরকে যেন সাহায্য করতে পারে। সিলেটে প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ এনে প্রতিবাদী অনশনে বসেছেন সিলেট 1 আসনের সিপিবি প্রার্থী।
রোববার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সুমন। তার অভিযোগ, অন্যদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নমনীয় থাকলেও তার প্রচারণায় নিয়ম কানুনের দোহাই দিয়ে বাধা দেওয়া হচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের অজুহাতে কেবল তারই প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত মাপের বাইরে ব্যানার ব্যবহার এবং অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম চললেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবি তার। প্রশাসনের পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ডের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনড় অবস্থান জানান এই প্রার্থী। আমার বিভিন্ন ক্ষেত্রে ওনারা বাধা বিঘ্ন সৃষ্টি করছেন এবং ওনারা যেভাবে ব্যাপকভাবে অন্য দুইজন প্রার্থী ব্যাপকভাবে আইন অমান্য করছেন, বিধিমালা অমান্য করছেন, সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে জানানোর পরেও ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে রোববার ভোরে বালুখালী এলাকায় পরিচালিত এই অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী 1000-এরও বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে। প্রশাসন জানায়, নির্বাচনের সময় রোহিঙ্গাদের ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।